নমস্কার। মেঘ পিয়নের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আমরা এখন পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি পাঠ করে শোনাচ্ছি। লেখায় মানিক বন্দ্যোপাধ্যায়। আজ ৬ষ্ঠ অধ্যায়। গ্রাম্য জীবনে আবার শশীর বিতৃষ্ণা আসিয়াছে। মাঝখানে কিছুদিন সে যেন এখানে বাস করিয়াছিল অন্যমনস্কের মতো। আধখানা মন দিয়া সব সময় সে তাহার কাম্য জীবনের কথা ভাবিত। শিক্ষা, সভ্যতা ও আভিজাত্যের আবেষ্টনীতে উজ্জ্বল কোলাহলমুখর উপভোগ্য জীবন। এখানকার মশকদষ্ট মৃত্তিকালীন জীবন এই সম্ভাবনার জন্য শশীর সহ্য হইয়া আসিয়াছিল যে, যখন খুশি গ্রাম ছাড়িয়া যেখানে খুশি গিয়া মনের মতন করিয়া জীবনটা সে আরম্ভ করিতে পারে। ইতিমধ্যে পৃথিবীর বিপুলতা অবশ্য কমিয়া যায় নাই, শশীর স্বাধীনতাও হরণ করে নাই কেহ। তবু শশীর মনে হয় চিরকালের জন্য সে মার্কামারা গ্রাম্য ডাক্তার হইয়া গিয়াছে। এই গ্রাম ছাড়িয়া কোথাও যাইবার শক্তি নাই। নিঃসন্দেহে এজন্য দায়ী কুসুম। শশীর কল্পনার উৎস সে যেন চিরতরে রুদ্ধ করিয়া দিয়াছে। বিদ্যুতের আলোর মতো উজ্জ্বল যে জীবন শশী কল্পনা করিত, সে যাযাবরের জীবন নয়। শশীর নির্প্রেম সীমাহীন। কল্পনার তাই একটি কেন্দ্র ছিল শশীর, এক অত্যাশ্চর্য অস্তিত্বহীনা মানবী, কিন্তু অবাস্তব নয়। শশীর ভাবুকতা উদ্ভ্রান্ত হইতে জানে না। কুসুম যেন তাহাকে মিথ্যা করিয়া দিয়াছে, সেই মহামানবীকে। ছোট বোন সিন্ধু আর মতি ছাড়া কারো সঙ্গে শশীর ভালো লাগে না। এত বড় গ্রামে শুধু এই দুটি প্রিয়তমা বান্ধবী। নিচে সিন্ধু পুতুল খেলা করে, খাটে বসিয়া শশী অস্বাভাবিক মনোযোগের সঙ্গে সে খেলা চাহিয়া দেখে। খুকি, বড় হইয়া তুই কি করবি? পুতুল খেলবো। এই একটিমাত্র জবাবে ক্ষণেকের জন্য শশীর মন যেন একেবারে হালকা হইয়া যায়। জানালা দিয়া সে বাহিরের দিকে তাকায়। জানালার নিচে সেদিন কুসুম যে গোলাপের চারাটি মাড়াইয়া দিয়াছিল, শশীর যত্নে সেটি আবার মাথা তুলিয়াছে। মতি স্পষ্টই জিজ্ঞাসা করে, আপনার সেই বন্ধুটি পত্র দিয়েছে? কে রে মতি? কুমুদ। না, দেয়নি। কেন? এমনি শুধোচ্ছি। সুন্দর যাত্রা করে যে। তা বটে, সুন্দর যাত্রা করে বলিয়া কুমুদ পত্র দিয়াছে কিনা মতির তা জিজ্ঞাসা করা চলে বটে। শশী হাসিয়া বলে, ওর পাঠ তোর খুব ভালো লাগতো না রে মতি? আমার একার কেন, সবার লাগতো। একটা যাত্রা গান দিন না ছোটবাবু। দেবেন? কত টাকা নেয়? গম্ভীর মুখে শশীর হাসিকে মতি অগ্রাহ্য করে। বলে, আমার টাকা থাকলে ও দলটা ভাড়া করে আনতাম। ছোটবাবু, আমাদের বাড়ির সামনে সাইমানা খেঁচে আসর করে দিতাম, পালা হতো ৭ দিন। মতি একটু গম্ভীর হইয়াছে আজকাল। কথা বলিতে বলিতে দু চোখে তাহার একটু ভীরু ঔৎসুক্য দেখা দেয়। কথা শেষ করিয়া কি যেন ভাবে মতি। শশী ভাবে, কে জানে, হয়তো ধীরে ধীরে অবশ্যম্ভাবী আত্মচিন্তাই এবার আসিতেছে মতির। গ্রামের মেয়ে তো, নিশ্চিন্ত থাকিবার বয়সটা ইতিমধ্যে পার হইয়া যাইতে আরম্ভ করিবে, আশ্চর্য নাই। একদিন বাসুদেব বাড়ুজ্যে সপরিবারে গ্রামত্যাগের আয়োজন করিলেন। কলিকাতায় মেজ ছেলে চাকরি করিত। সম্প্রতি সেজ ছেলেরও কোনো অফিসে চাকুরি হইয়াছে। জমি জমা নাই। গোপালের শত্রুতার জন্য কেহ টাকা ধার করিতে আসে না। আসিলেও গোপালের পরামর্শে সুদে আসলে গাপ করিতে চাই। ম্যালেরিয়ায় ভুগিতে আর কেন গ্রামে থাকা? এমন অনেক গিয়াছে। গ্রাম জুড়িয়া এখানে ওখানে পোড়ো ভিটা খা খা করে। খবর পাইয়া শশী দেখা করিতে গেল।
জিনিসপত্র বাঁধাছাদা হইতেছে দেখিয়া হঠাৎ কেমন রাগ হইয়া গেল শশীর। সে নিজে যখন গ্রামের পাকে আত্মসমর্পণ করিয়াছে চিরকালের জন্য, আর কারো যেন গ্রাম ত্যাগ করা অন্যায়। আপনার কাছে কতগুলো টাকা পেতাম বাড়ুজ্যে কাকা, কলকাতায় গিয়া পাঠিয়ে দেব বাবা। কটা টাকা তো, ছেলেরা মাস কাবারে মাইনে পেলে একটা দিনও দেরি করব না। শশী মাথা নাড়িল। না, অনেক দিন পড়ে আছে টাকাটা, দিয়েই যান। শশীর এত টাকার প্রয়োজন কিসের কে জানে। বিশ্রী একটা কলহ বাঁধিয়া গেল বাসুদেবের সঙ্গে। তার দুই ছেলে রুখিয়া আসিল। কোনো পক্ষেরই মান অপমানের পার্থক্য রহিল না। তবু শশী ছাড়িল না। ছোট নোটবুকটিতে ভিজিট করা ওষুধের জন্য যত টাকার অঙ্কপাত করা ছিল সমস্ত টাকা আদায় করিয়া ক্ষান্ত হইল। টাকাটা পকেটে পুরিয়া বলিল, দুটো চাকুরে ছেলে আপনার, ডাক্তারের ফি দিতে মরেন কেন বাড়ুজ্য কাকা? কলকাতার ডাক্তার ডেকে তার সঙ্গে যেন এরকম করবেন না কখনো, জুতো মেরে যাবে। ফিরতে ইচ্ছা হয় না শশীর। অনেকক্ষণ ধরিয়া আরো তীব্র ভাষায় সকলকে গালাগালি দিতে ইচ্ছা হয়। সে একটা কটু আনন্দের নিবিড় স্বাদ পায়। বাসুদেবের বিধবা বউটি মৃত ভূতকে বাঁচানোর জন্য একদিন যে শশীর পথ আটকাইয়াছিল, হঠাৎ তার দিকে চোখ পড়ায় শশী যেন চমকাইয়া গেল। ভূতর মৃত্যুর ৩ মাস পরেও এ বাড়ির কাছাকাছি পথ দিয়া যাওয়ার সময় শশী এর বিনন কান্না শুনিয়াছে। আজও সে কাঁদিতেছিল নিঃশব্দে। আশ্চর্য নয়, যার চিকিৎসায় ভূত বাঁচে নাই সেই ডাক্তার আসিয়া ভিজিটের টাকার জন্য এমন কাণ্ড করিলে মন যার স্নেহ কোমল সে তো কাঁদিবেই। পাংশু মুখে শশী পলাইয়া আসিল। ভূতর চিকিৎসার হিসাব যে সে ধরে নাই। যে টাকা সে আদায় করিয়াছে তার প্রত্যেকটি পয়সা যে এ বাড়ির অন্য লোকের অসুখের চিকিৎসা করার দরুন, যারা আজও সুস্থ শরীরে বাঁচিয়া আছে। বউটি একবারও তাহা ভাবিবে না। ভূতর জন্য মন কেমন করিলে গাওদিয়া শশী ডাক্তারকে স্মরণ করিয়া শিহরিয়া উঠিবে। হয়তো কোনোদিন শহরের প্রতিবেশিনীদের কাছে গ্রামের গল্প বলিবার সময় আজিকার ঘটনার উল্লেখ করিয়া বলিবে, গাঁয়ের ডাক্তারগুলো পর্যন্ত এমনি মানুষ দিদি, আমরা গাঁ ছেড়ে এসেছি কি সাধে। কয়েকদিন পরে শশীর একবার কলিকাতা যাওয়ার প্রয়োজন ছিল। কয়েকখানা বই ও কতগুলি ওষুধ কিনিবে। একদিন পরাণ লজ্জিত মুখে কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, কলকাতা যাবার বায়না নিয়ে মতি বড় কাঁদা কাটা জুড়েছে ছোটবাবু। শশী অবাক হইয়া বলিল, কলকাতা যাবে? কার সঙ্গে? বলছে আপনার সঙ্গে যাবে। শশী হাসিয়া বলিল, তুমি বুঝি তাই আমাকে বলতে এসেছ? যদি নিয়ে যাই? তোমার বুদ্ধি নেই পরাণ, আমি যেতে পারি নিয়ে, গায়ের লোক বলবে কি? শশী একা মতিকে লইয়া কলিকাতা যাইবে, পরাণ সে কথা বলিতে আসে নাই। পরাণও সঙ্গে যাইবে বৈকি। মোক্ষদা বার কয়েক গঙ্গায়ানের ইঙ্গিত করিয়াছে। এই সুযোগ বুড়ি ছাড়িবে মনে হয় না। সুতরাং কুসুমও যাইবে সন্দেহ নাই। মতির জন্য এবার ফতুর হইতে হইবে পরাণকে। এতগুলি মানুষের কলিকাতা যাওয়া আসার খরচ কি সহজ? কিন্তু না গেলেও চলিবে না। মতি দুদিন নাওয়া খাওয়া ছাড়িয়া কাঁদিয়াছে। হঠাৎ ওর এত কলকাতা যাওয়ার শখ হলো কেন? শশী জিজ্ঞাসা করিল। পরাণ তা জানে না। মাথা নাড়িয়া জ্ঞানীর মতো সে শুধু বলিল, জানেন ছোটবাবু, নাই দিয়ে দিয়ে কর্তা ওর মাথাটা খেয়ে গেছে। নাই তুমিও ওকে কম দাও না পরাণ। শশী মতিকে বুঝানোর চেষ্টা করিল, বলিল, কি চাস তুই আমাকে বল, কিনে আনবো তোর জন্যে। কি করবি মিছিমিছি কলকাতা গিয়ে? মতি ভীরু ও শান্ত। শশীর কথা সে চিরকাল মানিয়া আসিয়াছে। আজ কিন্তু সে কোনো কথা কানে তুলিল না। শেষে শশী রাগিয়া বলিল, চল তবে, চল, তোকে কলকাতায় ফেলে রেখে আমরা চলে আসব।
তখন টের পাবি। নৌকা, স্টিমার, রেল, তবে কলকাতা। সমস্ত পথ মতি অস্থির উত্তেজিত হইয়া রহিল। কুসুম চারিদিক দেখিতে দেখিতে বেড়ানোর আনন্দ উপভোগ করিতে করিতে চলিল। কিন্তু মতির যেন নদীর বুকে, রেলপথের দুধারে দেখিবার কিছু মিলিল না। অতটুকু মেয়ে জীবনে এই প্রথম দূর দেশে বেড়াইতে চলিয়াছে। চোখের পলকে পথ ফুরাইয়া গন্তব্যস্থানে পৌঁছাইয়া যাওয়ার ভয়টাই ছিল তার পক্ষে স্বাভাবিক। কিন্তু তার একান্ত আগ্রহ দেখা গেল তাড়াতাড়ি কলিকাতায় উপস্থিত হইতে। হয়তো সে ভাবিয়াছিল কলিকাতায় পা দেওয়া মাত্র কুমুদের দেখা মিলিবে, তাকে শহরে অভ্যর্থনা করিয়া লইবে রাজপুত্র প্রবীর। পথে একবার সে জিজ্ঞাসা করিল, কলকাতায় আমরা কোথায় থাকবো ছোটবাবু? আপনার সেই বন্ধুর বাড়িতে? শশী বলিল, খুব তাহলে যাত্রা শুনতে পারিস না? যাত্রা শুনবার লোভে তুই কলকাতায় চলেছিলি নাকি মতি? থিয়েটার দেখিস একদিন, দেখাবো। তোদের যাত্রার চেয়ে সে ঢের ভালো। 5 দিন তাহারা কলিকাতায় রহিল। যা কিছু দেখার ছিল শহরে দেখিয়া বেড়াইল। স্নান করিল গঙ্গায়, পূজা দিল কালীঘাটে, ট্রামে চাপিয়া অকারণে ঘোরাফেরা করিল। কিন্তু কোথায় মতির রাজপুত্র প্রবীর? শশীর সে বন্ধু এই শহরের কোথাও সে বাস করে, কিন্তু শশী একবার না করিল তার নাম, না আনিল তাকে ডাকিয়া। শহরের অফুরন্ত বিস্ময়ে অভিভূত করিয়া না রাখিলে মতির দুচোখ ভরিয়া হয়তো জল আসিত। শিয়ালদহের কাছে একটা হোটেলে তাহারা 2খানা ঘর ভাড়া করিয়াছে। একটা ঘর শশীর একার। একদিন শশী এক ডাক্তার বন্ধুর বাড়ি রাত কাটাইয়া আসিল। রাত্রে উকি দিয়া তার ঘর খালি দেখিয়া মতি ভাবিল শশী তবে নিশ্চয় কুমুদের কাছে গিয়াছে। সকালে দুজনে একসঙ্গে আসিবে। কুমুদ ছাড়া জগতে শশীর আর কোনো বন্ধু আছে বলিয়া মতি জানে না। পরদিন বেলা 10টা বাজিয়া গেল। সকাল হইতে মতি সিঁড়ি দিয়া হোটেলের সমস্ত লোকের ওঠানামা চাহিয়া দেখিল, কিন্তু শশী অথবা কুমুদ কেহই আসিল না। পরাণের সঙ্গে সেদিন তাহার জাদুঘরে যাওয়ার কথা। সকাল সকাল খাওয়া দাওয়া সারিয়া বাহির হওয়া দরকার। মতি নড়িতে চায় না। ছোটবাবু আসুক। ছোটবাবু এবেলা আসবে না মতি, এলে এতক্ষণ আসতো। ও বেলা জাদুঘর যাব দাদা। হ্যাঁ, এবেলা বড্ড শীত। পরাণের চাদরটা গায়ে জড়াইয়া মতি ঠির ঠির করিয়া শীতে কাঁপে। কুসুম বলে, মর তুই, আহ্লাদি মেয়ে। ছোটবাবু আজ মোটর গাড়ি চাপাবে না লো, বিদ্বেষ করে থেকে করবি কি? দেরি হলো বলে সেদিন মোটর এলো। মোটরে ঢের পয়সা লাগে। নাইবি তো নিয়ে ফেল মতি, নয়তো ভাত দিয়েছি খাবি আই। যাইতে হইল মতিকে। জন্তু জানোয়ার দেখিয়া সন্ধ্যার সময় হোটেলে ফিরিয়া সে দেখিল ঘরে বসিয়া শশী চা খাইতেছে একা। কুমুদ নিশ্চয় আসিয়াছিল, বসিয়া বসিয়া বিরক্ত হইয়া চলিয়া গিয়াছে। মতি সভয়ে জিজ্ঞাসা করিল, কখন এলেন ছোটবাবু? শশী বলিল, এই তো এলাম খানিক আগে। কোথায় গিয়েছিলি? জাদুঘর? কাল কিন্তু শেষ দিন মতি, পরশু আমরা ফিরে যাব। মতির তাতে কোনো আপত্তি নাই, আর কলিকাতায় থাকিয়া কি হইবে। পরদিন সন্ধ্যার সময় শশী বিন্দুর খবর আনিতে গেল। নন্দ থাকিলে রাগ করিবে, হয়তো অপমানও করিবে। করুক, সেজন্য বোনটা বাঁচিয়া আছে কি না এইটুকু না জানিয়া বাড়ি ফেরা যায় না। গোপালের খেয়ালে জীবনে যারা দুঃখ পাইয়াছে তাদের জন্য শশীর মনে একটা অতিরিক্ত মমতা আছে। গোপালের কীর্তিতে নিজেকেও সে কেমন অপরাধী মনে করে। মনে হয় তারও যেন দায়িত্ব ছিল। পাড়াটা ভালো নয়। সে পথের শেষাশেষি বিন্দুর বাড়ি। সন্ধ্যার পর মানুষকে সে পথে হাঁটিতে দেখিলে চেনা লোক নিন্দা রটায়। তবে বিন্দুর বাড়িটা একটু তফাতে, ভদ্রপাড়ার গা ঘেঁষিয়া।
বাড়ির পূব দিকে খানিকটা জমি খালে পড়িয়া আছে। ইঁট সুড়কির তলে সমাধি পাওয়া বিন্দু বোধহয় ওই দিকে চাহিয়া মাঝে মাঝে অবরুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করে। নন্দ বাড়ি ছিল না। বিন্দুকে শশী প্রায় ২.৫ বছর পরে দেখিল। প্রায় তেমনি আছে বিন্দু। বিন্দুর ঘরের চেহারাও বিশেষ বদলায় নাই। কেমন আছিস বিন্দু? ভালো আছি দাদা। কবে এলে? সবাই ভালো আছে তো? শশী হাসিয়া বলিল, কেন, চিঠি লিখে খবর নিতে পারিস না? বিন্দু বলিল, চিঠি লিখতে বড় আলসেমি লাগে দাদা। শশী জানে এটা ফাঁকির কথা। নন্দ চিঠি লিখতে দেয় না। শশীকে খাবার দিয়া নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল। গাওদিয়া গ্রামটি সম্বন্ধে আজও বিন্দুর কৌতূহল আছে। কে বাঁচিয়া আছে, কে স্বর্গে গিয়াছে, চেনা ছেলে মেয়েদের মধ্যে কার কার বিবাহ হইয়াছে, কার কটি ছেলে মেয়ে। শশীর মুখে এসব খবর শুনিতে শুনিতে বিন্দুর চোখ ছলছল করিতে লাগিল। শশী বলিল, এর মধ্যে তোর খোকাখুকি হয়নি বিন্দু? বিন্দু ঘাড় নাড়িল, কিন্তু মুখে বলিল উল্টো কথা। মরে গেল যে। মরে গেল? কবে মরে গেল? ৮ বছর। শেষবার দেখিতে আসিয়া শশীর মনে হইয়াছিল বিন্দুর বোধহয় ছেলে হইবে। সে ছেলে হইয়া তবে মরিয়া গিয়াছে। বিন্দুর দেওয়ালের গায়ে রাধাকৃষ্ণের ছবিটার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। হঠাৎ শশীর মনে হইল শরীরটা বিন্দুর ঠিক আছে, কিন্তু মুখটা তাহার কেমন এক অদ্ভুত রকমের রোগা হইয়া গিয়াছে। মুখের চামড়ার নিচেই যেন শুষ্কতা, ত্বকের লাবণ্য শুষিয়া লইতেছে। তোর অসুখ বিসুখ করেছে নাকি বিন্দু? কিসের অসুখ? বেশ আছি আমি। বাহিরে গিয়া বিন্দু কোথা হইতে এক পাক ঘুরিয়া আসিল। ভালোই আছিস বিন্দু? হ্যাঁ, আছি বইকি। সমস্ত ব্যাপারটা এমন বিস্ময়কর লাগে, এমন রহস্যময় মনে হয় বিন্দুর মুখের গোপন কড়া বুড়োটে ভাব, বিন্দুর অবসর ক্লিষ্ট নিরুত্তেজ কথা। বিন্দু তার বোন, পাতানো সম্পর্ক নয়। ছুরি দিয়া আঙুল কাটিয়া দিলে দুজনের যে রক্ত বাহির হইবে তাহা এক, কোনো পার্থক্য নেই। অথচ বিন্দুকে সে একরকম চেনে না, বোঝে না। শশী মমতার সঙ্গে বলিল, অত দূর বসলি যে, এদিকে আয়, এখানে বস। বিন্দু উদ্ধতভাবে বলিল, কেন? শশী বলিল, আয়, সরে আয়, কটা কথা শুধোই তোকে। ইতস্তত করিয়া বিন্দু কাছে আসিল। তার দু চোখ দিয়া জল পড়িতেছে। কাঁদিস কেন? এ প্রশ্নে বিন্দু ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল। কোনোদিন তুমি আমাকে কাছে ডেকেছ? কেউ ডেকেছে? শশী অবাক হইয়া যায়, কিন্তু বলিতে পারে না। এ বাড়িতে আসিয়া পরের মতো ৮ ঘণ্টা বসিয়া সে চিরদিন বিদায় লইয়াছে, তা সত্য, কিন্তু কি করিতে পারিত শশী? কদাচিৎ অতটুকু সময়ের জন্য সে যে আসিত, তাতেই নন্দ পাছে রাগ করিয়া বিন্দুকে কষ্ট দেয়, শশীর সেজন্য ভয় করিত। বিন্দুর মনে তাতে এত ব্যথা লাগিত, সেই নিরুপায় অনাদরে। বিন্দু তো কোনো দিন কিছু বলে নাই মুখ ফুটিয়া। অনেক দিনের অভিমানে বিন্দু অনেকক্ষণ কাঁদিল। শেষে সে শান্ত হইল। শশী বলিল, তোর ব্যাপারটা খুলে বল তো বিন্দু। কিছু না দাদা। শশী বুঝাইয়া বলিল, আজ না বললে আর কোনোদিন বলতে পারবি না বিন্দু। অন্যদিন লজ্জা করবে। নন্দ খারাপ ব্যবহার করে? নন্দ আমাকে ভীষণ শাস্তি দিচ্ছে। ভীষণ শাস্তি? নন্দ ভীষণ শাস্তি দিতেছে বিন্দুকে? বিন্দুর এমন বাড়ি, এত কাপড় গয়না, এত বিলাসিতার ব্যবস্থা। হুম, তোকে ভালোবাসে না বিন্দু? বাসে, স্ত্রীর মতো নয়, রক্ষিতার মতো। হ্যাঁ, কিসের মতো? শশী যেন বুঝিতে পারে।
গাউদিয়ার বিন্দুকে গ্রাস করা কলিকাতার অনামী রহস্য শশীর কাছে স্বচ্ছ হইয়া আসে। বিন্দু বলিল, দেখবে দেখবে উনি এলে কোন ঘরে বসেন দেখবে দাদা, চলো দেখাই। কি সে তীব্র আলো! গোটা তিনেক বাল্ব ঘিরিয়া কাচের ঝাড় ঝলমল করে। শশীর চোখ যেন ঝলসিয়া গেল। দেওয়ালে ৮-১০টা অশ্লীল ছবি, মেঝে জুড়িয়া ফরাস পাতা, তাতে কয়েকটা বড় বড় তাকিয়া, হারমোনিয়াম, বায়া তবলা এসবও আছে। বিন্দু বলিল, গান শিখিয়েছেন, উনি তবলা বাজান, আমি গান করি। শশীর আর কিছু দেখিবার অথবা শুনিবার ইচ্ছা ছিল না। সে মরার মতো বলিল, ও ঘরে চল বিন্দু। বিন্দু শক্ত করিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, না, আসল জিনিস দেখে যাও। শশী না দেখিয়াই অনুমান করিয়াছিল, আলমারির তাকগুলি নানা আকারের নানা লেবেলের বোতলে বোঝাই হইয়া আছে। নিজেকে শশীর অসুস্থ মনে হইতেছিল। এমন কাণ্ডও ঘটে সংসারে! কত শক্ত মেয়ে বিন্দু! এত কাল একথা সে চাপিয়া রাখিয়াছিল। ছেলে হইয়া মরিয়া না গেলে, স্নেহ করিয়া কাছে না ডাকিলে আজও হয়তো সে কিছু বলিত না। তুই খাস? না খেলে ছাড়ছে কে দাদা? দেখো, আমার একটা দাঁত বাঁধানো। প্রথম দিন সাঁড়াশি দিয়ে দাঁত ফাঁক করে গলায় ঢেলে দিয়েছিল। তারপর থেকে নিজেই খাই। এদিকের ঘরে আসিয়া শশী বলিল, জোর করে বিয়ে দেবার জন্যে, না? বিন্দু বলিল, না, আমি হাবভাব দেখিয়ে ভুলিয়েছিলাম বলে। কিন্তু তা তো তুই করিসনি। তুই তখন কতটুকু? ও তাই মনে করে দাদা। বিন্দুর শুষ্ক চোখ এতক্ষণ জল করিতেছিল, আবার স্তিমিত সজল হইয়া আসিল। চোখ মুছিয়া বলিল, কেন মিথ্যে তোমায় বললাম। শশী ভাবিতেছিল, বিন্দুর কথায় চমকাইয়া গেল। এমন হতাশ হইয়া গিয়াছে বিন্দু। ভাবিতে ভাবিতে শশীর মুখ কালো আর কঠিন হইয়া ওঠে। অন্যদিকে চাহিয়া সে জিজ্ঞাসা করিল, নন্দ আর কাউকে আনে, বন্ধু বান্ধব? বিন্দু বলিল, না না, ছি, ওসব বুদ্ধি নেই। যা শাস্তি দেবার নিজেই দেয়। তারপর মৃদু স্বরে আবার বলিল, অসুখ বিসুখ হলে খুব ভাবে দাদা, সেবাও করে। শশী অনেকক্ষণ ভাবিল। আমার সঙ্গে যাবি বিন্দু? বিন্দু উৎসুক হইয়া বলিল, কোথায় যাব তোমার সঙ্গে? শশী বলিল, কাল আমরা দেশে চলে যাব, যাবি? বিন্দু বলিল, যাব, চলো এখনই বেরিয়ে পড়ি দাদা। হঠাৎ যদি এসে পড়ে? বিন্দুর যেন ১ মিনিটও সবুর সইবে না। এত কাল এখানে সে কেমন করিয়া ছিল কে জানে। গাড়িতে শশী তাহাকে এই কথাই জিজ্ঞাসা করিল। পথের পাশে সাজানো দোকানের দিকে চোখ রাখিয়া বিন্দু বলিল, ভেবেছিলাম ক্ষমা করবে। এত কাল পরে এ কি প্রত্যাবর্তন বিন্দুর? গহনা কই, কাপড় কই, মোটবহর কই? গ্রামের লোক অবাক মানিল, বিন্দুকে জ্বালাতনও কম করিল না। ব্যাপারটা বুঝিবার জন্য সকলেই উৎসুক। জেরায় জেরায় বাহিরে পুরুষদের এবং ভিতরে মেয়েদের জীবন অতিষ্ঠ হইয়া উঠিল। শশী আর বিন্দু নিজে ছাড়া কেহ কিছু জানিত না, কেহ কিছু জানিতেও পারিল না। তাই মুখে মুখে নানা কথা প্রচারিত হইয়া গেল। সেনদিদি বিন্দুকে যন্ত্রণা দিল সবচেয়ে বেশি। শশীকে অবাক করিয়া কিছুদিন হইতে সেনদিদি হামেশা এ বাড়িতে আসিতেছিল। গোপালের সঙ্গে তার যেন একটা সন্ধি হইয়াছে। কুর্তায় ভুঁড়ি ঢাকিয়া গোপাল তামাক টানে। অদূরে সিঁড়ি পাতিয়া বসিয়া সেনদিদি তার সঙ্গে করে আলাপ।
সেনদিদির দাগি মুখ আর কানা চোখ দেখিয়া গোপালেরও যেন একটা রোগ আরাম হইয়া গিয়াছে। আজকাল সে প্রসন্ন, প্রশান্ত। গ্রাম্য রমণীর আবেগপূর্ণ মমতায় সেনদিদি শশীকে আকর্ষণ করিত বটে, এবং লাবণ্যবতীর স্নেহ স্বভাবতই মানুষ একটু বেশি পছন্দ করে বলিয়া সেই মমতা দামিও ছিল শশীর কাছে। কিন্তু একথা শশী কখনো বিশ্বাস করে নাই যে পড়ন্ত সূর্যের মতো শেষ যৌবনের অত্যাশ্চর্য রূপের অস্ত্রে ছেলেকে বশ করিয়া গোপালের উপর একটা উপযুক্ত প্রতিরোধ গ্রহণের এতটুকু ইচ্ছাও সেনদিদির ছিল। গোপালের বাঁকা মন বাঁকা মানে খুঁজিত, তাই সেনদিদির বর্তমান শ্রীহীনতায় গোপালের প্রসন্ন ভাব শত্রু বুঝিতে পারে। বুঝিতে পারে না সেনদিদির আসা যাওয়া। চিরকাল যে গল্প করিতে পারে, শশীকে তা যেন অপমান করে। মাঝে মাঝে হাসির কথাও বুঝি বলে গোপাল, কারণ সেনদিদির কুশ্রী মুখখানা অনিন্দ হাসিতে ভরিয়া যাইতেও দেখা যায়। শশী জানে, খুব অল্প বয়সে সেনদিদির ভার গোপালের ঘাড়ে পড়িয়াছিল। তারপর কত টাকার বিনিময়ে সেনদিদিকে গোপাল যামিনীর কাছে বিসর্জন দিয়াছিল তাও শশী জানে। ১৫০ টাকা। গোপালের গ্রাম্য রসিকতায় সেই সেনদিদি আজ এমন অকুণ্ঠ হাসি হাসিতে পারে, ভাবিলে গ্রামের উপরেই শশীর বিতৃষ্ণা যেন বাড়িয়া যায়। বিন্দুকে সেনদিদি একদিন প্রায় ৩ ঘণ্টা কোণঠাসা করিয়া রাখিল। বাক্যহারা মেয়েটাকে কত কথাই সে যে বলিল তার ঠিক ঠিকানা নাই। বিন্দু বেশিরভাগ কথার জবাব পর্যন্ত দিল না। তাতে দমিবার পাত্রী সেনদিদি নয়। নিজের প্রশ্ন করিয়া নিজেই একটা পছন্দসই জবাব আবিষ্কার করিয়া বিন্দুর সম্বন্ধে নিজের কাল্পনিক জ্ঞানকে সে অবাধে আগাইয়া লইয়া গেল। মোট কথাটা দাঁড়াইল এই, নন্দ আর একটা বিবাহ করিয়া বিন্দুকে দেখাইয়া দিয়াছে। নন্দর তাহলে ৩টে বিয়ে হলো না দিদি? কি মানুষ নন্দ! হ্যাঁ, শশী বুঝি খবর পেয়ে আনতে গিয়েছিল? তাই তো বলি, হঠাৎ কেন শশী কলকাতা গেল? আমি জানি দিদি, তোর এমন আদেষ্ট হয়েছে। এমনি আবেগপূর্ণ মমতা সেনদিদির কানা চোখ ভরিয়া তাহার অশ্রু টলমল করিতে লাগিল। কুসুম যেদিন শশীর ঘর দেখিয়া গিয়েছিল তারপরে নির্জনে কুসুমের সঙ্গে শশীর আর দেখা হয় নাই। একদিন ভোরবেলা সেই জানালা দিয়ে কুসুম তাহাকে ডাকিয়া তুলিল। শশী উঠিয়া দেখে গোলাপের সেই চারাটিকে আজও কুসুম পায়ের তলে চাপিয়া দাঁড়াইয়াছে। কাঁটা ফুটিবার ভয়ও কি কুসুমের নাই? আজও চারাটা মারিয়ে দিলে বউ? কত কষ্টে বাঁচিয়েছি সেবার। ইচ্ছে করেই দিয়েছি ছোটবাবু। চারার জন্য এত মায়া কেন? দরকার আছে, তবু ডাকতে আসতে হবে? রাগ হয় না মানুষের? শশী বলিল, কি দরকার বউ? কুসুম বলিল, তালপুকুরে আসুন একবার, বলছি। শশী তালপুকুরে গেল। কনকনে শীতে তাল গাছগুলি পর্যন্ত যেন অসাড় হইয়া গিয়াছে। পুকুরের অনেকখানি উত্তরে একটা তাল গাছ মাটিতে পড়িয়াছিল। শশীকে কুসুম সেইখানে লইয়া গেল। নিজে তালগাছের গুঁড়িটাতে জাঁকিয়া বসিয়া হুকুম দিয়া বলিল, বসুন ছোটবাবু, অনেক কথা, সময় নেবে বলতে। শশী কিছু বলিল না। কুসুমের অনেকখানি তফাতে বসিল। কুসুম যেন একটু অবাক হইয়া গেল প্রথমে, তারপর হঠাৎ লজ্জায় মুখখানা তাহার লাল হইয়া উঠিল। বিন্দুর ব্যাপারটা শুনিবার জন্য কুসুম শশীকে এখানে ডাকিয়া আনিয়াছে। কৌতূহলের বশে এতক্ষণ তাহার খেয়ালও হয় নাই যে চুপি চুপি শশীকে এখানে ডাকিয়া আনিলে কতখানি উপযাচিকা অভিসারিকার মতো কাজ করা হয়। তারপর বিন্দুর কথা জিজ্ঞাসা করিয়া কুসুম শশীকে একটু অবাক করিয়া দিল। খেয়ালি কম নয় কুসুম। বিন্দুর কাহিনী শুনিবার জন্য এত কাণ্ড! ও কথা সে তো যেখানে খুশি বলিতে পারিত কুসুমকে। ওর কথা শুনে কি করবে বউ? কুসুম সবিস্ময়ে বলিল, আমাকে বলবেন না? শশীর গোপন কথা কুসুমকে না বলার মতো সৃষ্টি ছাড়া ঘটনা যেন আর নেই।
জীবনে আজ প্রথম শশী কুসুমের প্রকৃতির একটা আশ্চর্য দিক আবিষ্কার করিয়া অভিভূত হইয়া গেল। একটি বালিকা আছে কুসুমের মধ্যে, মতির চেয়েও যে সরল, মতির চেয়েও নির্বোধ। সংসারকে দেখিয়া শুনিয়া কুসুমের যে অংশটা বড় হইয়াছে, এই বালিকা কুসুমটি তার আড়ালে বাস করে। সংসারকে যখন সে ভুলিয়া যায়, জীবনের যত দায়িত্ব, যত জটিলতা আছে, কিছুই যখন তাহার নাগাল পায় না, তখন তাহার এই বিস্ময়কর দিকটা চোখে পড়ে। শশী বুঝিতে পারে, এতকাল কুসুমের যেসব পাগলামি সে লক্ষ্য করিয়াছে, ওর শান্ত, সহিষ্ণু ও গম্ভীর প্রকৃতির সঙ্গে যা কোনো দিন খাপ খাওয়ানো যায় নাই, সেসব বহু দূর অতীতের ছেলেমানুষ কুসুমের কীর্তি। কুসুমের এখনকার পরিণত দেহ মনে যার অস্তিত্ব কল্পনা করাও কঠিন। বিন্দুর কথা ধীরে ধীরে শশী সব বলিয়া গেল। বলিতে বলিতে সে অন্যমনস্কও হইয়া গেল মাঝে মাঝে। কি রহস্যময়ী আজ তাহার মনে হইতেছে কুসুমকে। কুসুম যখন সেদিন দুপুরে তার ঘর দেখিতে গিয়াছিল, সেদিন প্রথম শশীর মনে হইয়াছিল, গত কয়েক বছর ধরিয়া কুসুমের যত খাপছাড়া ব্যবহার সে লক্ষ্য করিয়াছে, সব তাহার মন ভুলানোর জন্য বয়স্কা রমণীর প্রণয় ব্যবহার। বড় দুঃখ হইয়াছিল সেদিন শশীর। নিজের মনকে সে মহার্ঘ মনে করে। সে মন যেন বিকাইয়া গিয়াছিল কানাকড়ির দামে। শশী এখন তৃপ্তি বোধ করিল। তাই যদি হইত, কুসুমের সংস্পর্শে সে বছরের পর বছর কাটাইয়া দিয়াছিল, একদিনও সে কি টের পাইত না কুসুম কি চাই। একটি নারী মন ভুলাইতে চাহিতেছে, এটুকু বুঝিতে কি 7 বছর সময় লাগে মানুষের? এই কুসুমের মধ্যে যে কুসুম কিশোর বয়সী, সে শুধু খেলা করিত শশীর সঙ্গে। শশী তো চিনিত না, তাই ভাবিত এত বয়সে পাগলামি গেল না কুসুমের। শালবন হইতে শশী সেদিন হালকা মনে বাড়ি ফিরিল। কুসুমকে বিন্দুরও ভালো লাগিল। কুসুমের কৌতূহল মিটিয়াছিল। বিন্দুর কলিকাতার জীবন সম্বন্ধে সে কোনো কথা তুলিল না। সাধারণ নিয়মে বিন্দু বাপের বাড়ি আসিয়াছে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই। এমনি ভাব দেখাইল কুসুম। বিন্দুর কাছে সে অনেক সময় আসিয়া বসে, নানা কথা বলিয়া বিন্দুকে ভুলাইয়া রাখতে চেষ্টা করে। ওসব পারে সে। সত্য মিথ্যা জড়াইয়া জমজমাট উপভোগ কাহিনী রচনা করিতে কুসুম অদ্বিতীয়া। অপরূপ ভ্রান্তি সৃষ্টি করিবার কৌশল সে জানে চমৎকার। বলে, শহর থেকে শখ করে গাঁয়ে তো এলে ঠাকুরজি, মরবে ভুগে ম্যালেরিয়ায়। দুবার কাঁপুনি দিয়ে জ্বর এলে বাপের বাড়িতে পেন্নাম করে কর্তার কাছে ছুটবে তখন। গোপাল রাগারাগি করিল। শশীর সঙ্গে তাহার কলহ হইয়া গেল। চেঁচামেচি করিয়া সে বলিতে লাগিল যে এমন কাণ্ড জীবনে সে কখনো দেখে নাই। স্ত্রীকে মানুষ নিজের খুশিমতো অবস্থায় রাখিবে, এই তো সংসারের নিয়ম। মারধর করিলে বরং কথা ছিল, কিছুই তো নন্দ করে নাই। যা সে করিয়াছে বিন্দুর তাতে বরং খুশি হওয়াই উচিত ছিল। যদি নিজের একটা খাপছাড়া খেয়াল মিটাইতে চাই, স্ত্রী সেটা ভাগ্যই বলিতে হইবে। স্বামী সে অধিকার থাকিবে বই কি। মদ খায় নন্দ? সংসারে কোন বড় লোকটা নেশা করে না শুনি? তখন বলিলেই হয়তো। অত কষ্টে বড়লোক জামাই জোগাড় না করিয়া একটা হা ঘরের হাতে মেয়েকে সঁপিয়া দিত গোপাল, টের পাইতো মজাটা। কেন ওকে তুই নিয়ে এলি শশী? তোর করতালি করা কেন? ছেলে খেলা নাকি এসব? হ্যাঁ, রেখে আয় গিয়ে, আজকেই চলে যা। তা হয় না বাবা, আপনি সব জানেন না। জানলে বুঝতেন ওখানে বিন্দু থাকতে পারে না। এতকাল ছিল কি করে? সে কথা ভাবিলে শশীও কি কম আশ্চর্য হইয়া যায়। গোপাল মেয়েকে জিজ্ঞাসা করে, গয়নাগাটি জিনিসপত্র কি করে এলি? আনিনি বাবা। কেন আনোনি কেন? আমার কি ছিল যে আনবো? আনলে চোর বলে জেলে দিত। শুনিয়া গোপাল রাগিয়া ওঠে। জেলে দিত? গোপাল দাসের মেয়েকে অত সহজে কেউ জেলে দিতে পারে? তোরা সবকটা ছেলে মানুষ, কাঁচা বুদ্ধি তোদের। তোরা ঢের কষ্ট পাবি, এই আমি বলে রাখলাম।
গোলমাল করার ফল হইল এই, শশীর সঙ্গে গোপালের আবার কথা বন্ধ হইয়া গেল। ছেলের সঙ্গে এরকম মনান্তর গোপালের বাৎসল্যেরও জগতে মৎস্যোত্তরের সমান। বড় কষ্ট হয়। দিন যায়, কলহ মেটে না। গোপাল উসখুস করে। ছেলে যেন আকাশের দেবতা হইয়া উঠিয়াছে, নাগাল পাওয়া কঠিন। শেষে গোপাল নিজেই একদিন মরিয়া হইয়া শশীর ঘরে যায়। শশী মোটা ডাক্তারি বইটা নামাইয়া রাখিলে সেটা সে টানিয়া লয়, পাতা ওল্টায়। তার ছেলের এত মোটা বই পড়িবার অমানুষী প্রতিভায় সুস্পষ্ট গর্ববোধ করে। বলে, যতক্ষণ বাড়িতে থাকো বই পড়ে সময় কাটাও। শরীর তোমার খারাপ হয়ে যাচ্ছে শশী, এত পড়ো কেন? পরীক্ষা তো নেই। আগে তো এরকম পড়তে না দিনরাত। ডাক্তারের সর্বদা নতুন বিষয় জানতে হয়। শশী বলে, যা তুমি জানো শশী, গায়ে ডাক্তারি করার পক্ষে তাই ঢের। শহরে গিয়ে যদি বসি কখনো? কি বিচিত্র চক্র কথোপকথনের! বিন্দুর কথা আলোচনা করিতে আসিয়া কি কথা উঠিয়া পড়িল দেখো। শহর, শহরে গিয়া ডাক্তারি করার মতলব আছে নাকি শশীর? তাই এত পড়াশোনা? গোপাল বিবর্ণ হইয়া যায়। এই গ্রামে একদিন কুঁড়ে ঘরে গোপালের জন্ম হইয়াছিল। এইখানে একদিন সে ছিল পরের দুয়ারে অন্যের কাঙাল। আজ সে এখানে দালান দিয়াছে। এক বেলায় তার দাওয়ায় পাত পড়ে ৩০ খানা। চারিদিকে ছড়ানো টাকা, ছড়ানো জমি জায়গা, ঘরে বাইরে এখানে তাহার আদর্শ বাঙালি জীবনের বিস্তার। এইখানে মরিতে হইবে তাহাকে। শশী এখানে থাকিবে না, অনুসরণ করবে না তার পদাঙ্ক? গোপাল ব্যাকুল হইয়া বলে, ওসব সর্বনেশে কথা মনে এনো না শশী। শশী বলে, সময় সময় মনে হয় শহরে বসলে পয়সা বেশি হতো। ছাই হতো, শহরে ঢের বড় বড় ডাক্তার আছে। তুমি সেখানে পাত্তাও পাবে না শশী। এখানে মন্দ কি হচ্ছে তোমার? ছাড়া ডাক্তারিতে পয়সা না এলেও তোমার চলবে। জমি জমা দেখবে, সুদ গুনে নেবে। ডাক্তারিতে কিছু হয় ভালো, না হয় নাই হবে। গায়ে আর ডাক্তার নেই, অচিকিৎসায় মরে গায়ের লোক, সেটাও তো দেখতে হবে। বড় তুই স্বার্থপর শশী। গোপাল পালায়। কি বলিতে কি বলিয়া ফেলিবে। আবার হয়তো 15 দিন কথা বন্ধ থাকিবে ছেলের সঙ্গে। খানিক পরে গোপাল আবার শশীর ঘরে ফিরিয়া যায়। বলে, চাবিটা ফেলে গেলাম নাকি রে? শশী বলে, চাবি? ওই যে আপনার পকেটে চাবি। চাবির ভারে কর্তার পকেটটা ঝুলিয়াই আছে বটে। গোপাল অপ্রতিভ হইয়া যায়। পদে পদে জব্দ করে। কি ছেলে! খানিক সে চুপ করিয়া বসিয়া থাকে। তারপর করে কি, হঠাৎ অন্তরঙ্গ ভাবে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে শশী, গাঁয়ে তোর মন টিকছে না কেন বলতো? গাঁয়ের ছেলে তুই, মন টিকবে না কেন? তবে যে শহরে যাবার কথা বলছিস? ঠিক করিনি কিছু, কথাটা মনে হয় এই মাত্র। শশীর শান্ত ভাব দেখিয়া নিজের উত্তেজনায় আর এক দফা অপ্রতিভ হয় গোপাল। ছেলে বড় হইয়া কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়, খাতক নয়, উপরওয়ালা নয়, কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের, ভগবান জানেন। একদিন নন্দর একখানা পত্র আসিল বিন্দুর নামে। লিখিয়াছে চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে ফিরিয়া গেলে এবারের মতো ক্ষমা করিবে। শশী আগুন হইয়া বলিল, ক্ষমা? কাকে কে ক্ষমা করে ঠিক নেই। কোন সাহসে ক্ষমার কথা লেখে? তুই যেন ভদ্রতা করে চিঠির জবাব দিতে যাসনি। বিন্দু, জবাব দেব না? শশী অবাক হইয়া বলিল, জবাব দেওয়ার ইচ্ছে আছে নাকি তোর? সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এলি, চিঠির জবাব দিবি কিরকম? বিন্দু বলিল, দেব না দাদা, দেব কিনা জিজ্ঞেস করিলাম। কেউ জিজ্ঞেস করতে হয়? বিন্দু স্ম্লান ভাবে হাসিল। মনটা বড় নরম হয়ে গেছে দাদা।
একেবারে সাহস নেই। নিজে নিজে কিছু ঠিক করতে পারি না। নইলে দেখো না, আগে কি পালিয়ে আসতে পারতাম না আমি? খানা চিঠি লিখিয়া নন্দ আর সারা শব্দ দিল না। শীতের দিনগুলি তাড়াতাড়ি কাটিয়া যাইতে লাগিল। কুসুমের সঙ্গে শশীর কদাচিৎ দেখা হয়। দেখা করিবার জন্য কোনো পক্ষেই যেন তাড়া নাই। তাছাড়া শশী বড় ব্যস্ত। শীতকালে গ্রামে অসুখ বিসুখ কিছু কম থাকে বটে, সে শুধু অন্য সময়ের তুলনায়। কিছুদিন আগে বাজিতপুরের হাসপাতালের ডাক্তারের সঙ্গে মুখ চেনা ছিল শশীর। তাকে সে বলিয়া আসিয়াছিল, হাসপাতালে কোনো অসাধারণ রোগী আসিলে শশীকে তিনি যেন একটা খবর দেন। শুধু বই পড়িয়া শেখা যায় না। মাঝে মাঝে শশী বাজিতপুরে যায়। বড় রকমের অপারেশন দেখিবার সুযোগ থাকিলে নিজের রোগীদের কথা ভুলিয়া দু একদিন সেখানে থাকিয়া আসে। কুসুম নালিশ করে না। কি যেন হইয়াছে কুসুমের, বোধ হয় ভুলিয়া গিয়াছে নালিশ করিতে। এমন অন্যমনস্কতা মাঝে মাঝে আসে বই কি মানুষের, অভ্যস্ত কাজের যাতে ভুল হইয়া যায়। ফাল্গুনের গোড়ায় হঠাৎ একদিন কুমুদ আসিয়া হাজির। কদিন থাকতে দিবি শশী? যতদিন থাকবি। শশী খুশি হয়। সত্যি থাকবি? থাকবো বলেই এলাম, ভালো লাগলে থাকবো। শশী হাসিল। ভালো লাগার মতো কি বা আছে গায়ে? ডোবা জঙ্গল আর মুখ্য মানুষ। ভালো না লাগলেও থাকিস কুমুদ কিছুদিন। সঙ্গীর অভাবে বড় চিন্তাশীল হয়ে উঠেছি। কুমুদ বলিল, সঙ্গীর অভাব? বিয়ে কর না। শশীর হাসি দেখিয়া কুমুদ গম্ভীর হইয়া বলিল, ঠাট্টা করছি না শশী, সত্যি তোর বিয়ে দরকার। শান্ত, হিসেবি, সাধারণ সংসারী মানুষ তুই। সাধারণ মানুষের জীবন যেমন হয়, তোরও তেমনি হওয়া দরকার। অন্যরকম করে বাঁচতে গেলে তুই সুখী হতে পারবি না। শশী বলিল, তুই তো এরকম ছিলি না কুমুদ, এসব কি পরামর্শ দিচ্ছিস? আমার ঘরে থাকবি, না একটা ভিন্ন ঘরের ব্যবস্থা করে দেব তোকে? কুমুদ বলিল, ভিন্ন ঘর হলে মন্দ হয় না শশী, 2-4 ঘন্টা একা না থাকতে পারলে কি চলে? কবিতা লিখিস? হ্যাঁ? না, ঠিক মতো বাঁচতেই জানি না, কবিতা লিখবো। লিখতে লজ্জা করে। কুমুদ লজ্জায় কবিতা লেখে না। এটা আশ্চর্য মনে হয়। জীবনে সে কি চায়, আজও কি কুমুদ তাহা বুঝিতে পারে নাই? জীবনকে লইয়া আজও সে পরীক্ষা করিয়া চলিতেছে। কোন সাগরে মুক্তা আহরণ করিবে, তারই অন্বেষণে 7 সাগরে ভাসিয়া বেড়াইতেছে। এর চেয়ে বিস্ময়কর কিছু নাই, যে শান্ত আর বন্য কোনো মানুষই জীবনের রহস্য ভেদ করিয়া সেই চিরন্তন স্থিতির খোঁজ পায় না, যা অপরিবর্তনীয় হইলেও চলে, যেখানে অভিনবত্ব কাম্য নয় মানুষের। শশীর মতো জীবনকে কুমুদ আজ মন্থর করিতে চাই। আর শশী প্রার্থনা করে কুমুদের অতীত দিনের উত্তপ্ত উচ্ছল জীবনের আবর্ত সুখ যে তাতে বিশেষ হইবে না, তা জানে শশী, তবু মনে কেমন করে। কুমুদ যে কেন গাওদিয়ায় আসিয়াছে, শশী ঠিক তাহা বুঝিয়া উঠিতে পারিতেছিল না। কতদিন থাকিবে তাই বা কে জানে। জিজ্ঞাসা করিলে কুমুদ সেই একই জবাব দেয়, যতদিন থাকতে দিবি। এ কথার কোনো মানে হয় না। সে যদি 6 মাস 1 বছরও এখানে থাকিয়া যায়, শশী কি তাহাকে বলিবে যে এবার তুমি বিদেয়ী হও? কুমুদের মধ্যে একটা নূতন পরিবর্তন এবার শশীর চোখে ধরা পড়িতেছিল। সেবার তাহার মুখে চোখে কথায় ব্যবহারে যাত্রার দলের অধঃপতনের পরিচয় ছিল স্পষ্ট। এবার সে যেন বহু দিন আগেকার মতো কবি ও ভাবুক হইয়া উঠিয়াছে। কেবল পুরনো দিনের মতো এবার আর তাহার বিদ্রোহী উদ্ধত ভাব নাই। কি যেন সে ভাবে, কি এক রসালো ভাবনা। চোখের দৃষ্টি তাহার হইয়া আসে উৎসুক এবং একান্ত বেমানান ভাবে, সেই সঙ্গে মুখে ফুটিয়া থাকে গভীর সন্তোষ। তাছাড়া গাওদিয়ার মাঠে ঘুরিয়া বেড়ানোর মধ্যে কি রস সে আবিষ্কার করিয়াছে সেই জানে। সময় নাই, অসময় নাই, কোথায় যেন চলিয়া যায়। একদিন শশী জিজ্ঞাসা করিল,
বিনোদিনী অপেরার কি হলো রে কুমুদ? কুমুদ বলিল, ও দলটা ছেড়ে দিয়েছি। বৈশাখ মাসে সরস্বতী অপেরা বলে আর একটা দলে ঢুকবো। কথাবার্তা সব ঠিক হয়ে আছে। এরা মাইনে অনেক বেশি দেবে। এখনই যোগ দেবার জন্য ঝুলোঝুলি করছিল, কিন্তু পাঠ বলে বলে কেমন বিরক্তি জন্মে গেছে ভাই। তাই ভাবলাম কটা মাস একটু বিশ্রাম করে নি। কে জানে একথা সত্য কি মিথ্যা। শশীর মনে একটা সন্দেহ উকি দিয়া যায়। সে ভাবে যে হয়তো বিনোদিনী অপেরা হইতে কুমুদকে বিদায় করিয়া দিয়াছে। কোথাও কিছু সুবিধা করিতে না পারিয়া সে আসিয়া আশ্রয় লইয়াছে এখানে। সরস্বতী অপেরার কথাটা বানানো। টাকা কড়ি কিছুই হয়তো কুমুদের নাই। একদিন শশী বলল, আমায় গোটা 15 টাকা দিবি কুমুদ? হাতে নগদ টাকা নেই, একজনকে দিতে হবে। কুমুদ তাহার সুটকেস খুলিল, একোণ ওকোণ হাতড়াইয়া বলিল, আমার মানিব্যাগ? শশী ভাবিল, হুম, এবার মানিব্যাগ তোমার চুরি যাবে। ছি কুমুদ, আমার সঙ্গেও শেষে তুই ছলনা আরম্ভ করলি। কিন্তু না, ব্যাগ আছে। জামা কাপড় নামাইয়া খুঁজিতেই ব্যাগটা বাহির হইয়া পড়িল। কুমুদ বলিল, তোর কাছে রাখতে দেব ভেবে একেবারে ভুলে গিয়েছি। ভাই, চুরি গেলেই হয়েছিল আর কি। যা দরকার নিয়ে রেখে দে ব্যাগটা তোর কাছে। ব্যাগটা হাতে করিতে শশী লজ্জা বোধ করিল। কত আছে? কে জানে কত আছে, গুনে দেখ। তারপর একদিন পুকুর, ডোবা, জঙ্গল ভরা গাওদিয়া গ্রামে কুমুদের আত্মনির্বাসনের কারণটা জানা গেল। শশী বিবর্ণ হইয়া বলিল, তুই কি বলছিস কুমুদ? মতিকে বিয়ে করবি? ওইটুকু মেয়ে? কুমুদ বলিল, বিশেষ ছোট নয়, তাছাড়া ছোটই ভালো। বিয়েই যদি করব, ধাড়ি মেয়ে বিয়ে করব কোন দুঃখে। শশী রাগ হইতেছিল, কেমন একটা জ্বালাও সে বোধ করিতেছিল। বলিল, তুই তবে এই জন্য এসেছিলি কুমুদ? বন্ধুর বাড়ি বিশ্রামের ছল করে? কুমুদ বিস্মিত হইয়া বলিল, বিচলিত হইয়া পড়লি যে শশী? খুব কি একটা অন্যায় কাজ করতে বসেছি আমি? স্বর্ণ ছাড়ার মতো ভেসে ভেসে বেড়াচ্ছিলাম, বিয়ে করে সংসারী হব, এতে তোর খুশি হওয়াই উচিত। বাংলাদেশে তাই আর মেয়ে পেলি না? কেন? মতি কি দোষ করেছে? ওইটুকু একটা মুখ্য গেঁয়ো মেয়ে। কুমুদ একটু হাসিল। "হুঁ, তুই যে কার টানছিস বুঝে উঠতে পারছি না শশী। মতি মুখ্য গেঁয়ো মেয়ে বটে, আমিও তো যাত্রা দলের সং। কুমুদের হাসি দেখিয়া শশী আরো রাগিয়া গেল। এ জগতে কিছুই যেন কুমুদের কাছে গুরুতর নয়। যখন যা খেয়াল জাগে, খেলার ছলেই যেন তা করিয়া ফেলা যায়। জীবনে যেন মানুষের নিয়ম নাই, বাঁচিবার রীতি নাই। মনের রাগ চাপিয়া বিচারকদের রায় দেওয়ার ভঙ্গিতে শশী বলিল, এসব দুর্বুদ্ধি ছেড়ে দে কুমুদ। যাত্রা দলের সং সেজে থাকতে তোকে কে বলেছে? সরস্বতী অপেরায় ঢুকে আর কাজ নাই। ফিরে যা তোর কাকার কাছে। কাকার তোর অত বড় মাইকার কারবার, একটা ভালো রকম কাজ তোকে তিনি দিতে পারবেন না? তখন সমান ঘরের কত ভালো মেয়ে পেয়ে যাবি, তোর উপযুক্ত শুনিতে পাবি। খেয়ালের বশে একটা গেঁয়ো মেয়েকে বিয়ে করে ফেলে জ্বলে মরবি আজীবন। কুমুদ বলিল, কাকার দুটো গ্রেট ডেন কুকুর আছে জানিস? শশী অবাক হইয়া বলিল, না। কাকার বাড়ির গেটের ভিতর ঢুকলে কুকুর দুটো তিনি লেলিয়ে দেবেন। কথাটা হইতেছিল শশীর ঘরে, সন্ধ্যার পর।
ঘরে 7 টাকা দামের একটা টেবিল ল্যাম্প জ্বলিতেছিল। এত আলোতে পরস্পরের মুখের দিকে চাহিতে তাদের যেন কষ্ট হইতে লাগিল। রাগ শশীর মনে বেশিক্ষণ টেকে না। খানিক চুপ করিয়া থাকিয়া সে বলিল, মতিকে তোর ভালো লাগলো কুমুদ? বিশ্বাস হতে চাই না। প্রথমে আমারও হয়নি, সেবার যখন চলে গেলাম, কে জানতো ওর জন্যে আবার ফিরে আসতে হবে। তারপর কুমুদ তালপুকুরের পাড়ে অবোধ গ্রাম্য বালিকার সঙ্গে তার ভালোবাসার জন্ম ইতিহাস ধীরে ধীরে শশীকে শুনাইয়া দিল। এতটুকু মেয়ে মতি, তার যে এমন একটা মন থাকিতে পারে যাহাতে অতল স্নেহের সঞ্চার সম্ভব, তা কি কুমুদ জানিত? সরল মনের স্নেহ ছাড়া আর সবই যে ফাঁকি মানুষের জীবনে। মতি কুমুদকে এ শিক্ষা দিয়াছে। সত্য কথা বলিতে কি, এ অপূর্ব অভিজ্ঞতা কুমুদ তো কোনো দিন কল্পনাও করে নাই। শুনিতে শুনিতে শশীর বিস্ময়ের সীমা থাকে না। মতি, ওই একরত্তি নোংরা মেয়েটা গোপনে গোপনে এত ভালোবাসিয়াছে কুমুদকে। শশীর মনে হয় সব কুমুদের বানানো, দিবা স্বপ্ন, কল্পনা। মুখে 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 গীত কবিদের মতো যে মহাকাব্য কুমুদ রচনা করিয়া চলিয়াছে, মতি কি কখনো তার নায়িকা হতে পারে? সেদিন অনেক রাত্রি অবধি শশী ঘুমাইতে পারিল না। কুমুদের সঙ্গে মতির বিবাহ, কেমন করিয়া ইহা ঘটিতে দেওয়া যায়? চিরদিন কুমুদ ছন্নছাড়া যাযাবরের জীবন যাপন করিয়াছে। সাময়িক একটা নীর প্রেম তার মধ্যে দেখা দিলেও এটা যে স্থায়ী হইবে বিশ্বাস করা কঠিন। তাছাড়া মতির মূর্খতা এবং গ্রাম্যতা অসহ্য হইয়া উঠিতে কুমুদের বোধ হয় 6 মাস সময়ও লাগিবে না। কি উপায় হইবে তখন মতির? কুমুদ কষ্ট দিলে, ত্যাগ করিলে নিরীহ বোকা মেয়েটার জীবন যে দুঃখে ভরিয়া উঠিবে। কে তার দায়িত্ব গ্রহণ করিবে? একদা প্রিয় বস্তুগুলি জীবন হইতে ছাঁটিয়া ফেলাই যে স্বভাব কুমুদের। পরদিন কুমুদকে সে এ বিষয়ে প্রশ্ন করিল। বলিল, মতিকে তোর বেশি দিন ভালো লাগবে কেন কুমুদ? মতিকে আমার চিরদিন ভালো লাগবে। কি করে লাগবে তাই ভাবছি। কুমুদ বলিল, শশী, তুই কি ভাবিস বিয়ের পরেও মতি এমনি থাকবে? ওকে আমি মনের মতো করে গড়ে তুলব না? খনি থেকে তোলা হীরের মতো ওকে আমি গ্রহণ করছি। নিজে কাটবো, ঘষবো, মাজবো, উজ্জ্বল করে তুলব। ওর মনের কোনো গড়ন নেই, তাই ওকে বিয়ে করতে আমার এত আগ্রহ। ওর মনকে আমি গড়ে নেব। আমার সঙ্গিনী হতে পারে এমন মেয়ে জগতে নেই ভাই। সঙ্গিনী আমার সৃষ্টি করে নিতে হবে আমাকেই। শশীর অর্ধেক মন সংসারী, হিসাবী, সতর্ক। এসব বড় বড় কথা শুনিলে তার বিরক্তি জন্মে। মনের মতো গড়িয়া তুলিতে গেলে মানুষ যে মনের মতো হয় না, এটুকু জ্ঞান কি কুমুদের নাই? পরের চেষ্টায় মনের যে বিকাশ, তাহা অস্বাভাবিক, অপ্রীতিকর। মতিকে ছাঁচে ঢালিয়া একটা সৃষ্টি ছাড়া অদ্ভুত জীবে পরিণত করিবার ধৈর্য কুমুদের থাকিবে কিনা সন্দেহ থাকিলেও সেই পরিবর্তিত মতিকে কি তাহার ভালো লাগিবে? কিভাবেই বা মতিকে সে গড়িয়া তুলিবে? লেখাপড়া, গান বাজনা, ছবি আঁকা, শুধু এই সব শিক্ষা তাকে দেওয়া সম্ভব। তার অতিরিক্ত আর কি করিতে পারবে কুমুদ? মতির নিজস্ব সত্তাটুকু পর্যন্ত কুমুদ যদি তাকে দান করে, স্বতন্ত্র সম্পূর্ণ মানুষ হিসাবে কি মূল্য থাকিবে মতির? কুমুদ এত জানে, এটুকু জানে না যে প্রিয়াকে মানুষ গড়িয়া লইতে পারে না। মেয়ের মতো যাকে শিখাইয়া পড়াইয়া মানুষ করা যায়, তাকে বসানো চলে না প্রিয়ার আসনে। ভাবিয়া শশী কিছু ঠিক করিতে পারে না। একসময় সে খেয়াল করিয়া অবাক হয় যে মতির সঙ্গে কুমুদের ভালোবাসার খেলাটা তাহার বিশেষ খাপছাড়া মনে হইতেছে না। ওদের বিবাহের কথাটাই তার কাছে সৃষ্টি ছাড়া কাণ্ডের মতো ঠেকিতেছে।
মতিকে নষ্ট করিয়া কুমুদ যদি চলিয়া যাইত, শশীর দুঃখের সীমা থাকিত না। তবু যেন মনে হইত অস্বাভাবিক কিছু ঘটে নাই। দুইজনের মধ্যে যে দুস্তর পার্থক্য তাহাদের, তাহাতে দুদিনের নিন্দনীয় ঘনিষ্ঠতা ছাড়া আর কি সম্পর্ক তাহাদের মধ্যে হওয়া সম্ভব? ওদের বিবাহ অবাস্তব, অর্থহীন। এ চিন্তায় শশী লজ্জা পায়। মতির জন্য তার মনে বাৎসল্য মেশানো এক প্রকার আশ্চর্য মমতা আছে। মতিকে কুমুদের বউ হওয়ার অনুপযুক্ত মনে করিতে তাহার কষ্ট হয়। সেদিন বিকালে মতির সঙ্গে শশীর দেখা হইল। মতি একডালা কুমড়া ফুল লইয়া তাহাদেরই বাড়ি আসিয়াছিল। শশীকে যে কথাটা জানানো হইয়াছে, কুমুদ হয়তো মতিকে এ সংবাদ দিয়াছিল। শশীকে দেখিয়া মুখখানা তার রাঙা হইয়া উঠিল। তারপর একটু হাসিল মতি। হঠাৎ লজ্জা পাইলে এ বয়সে ঠোঁটে একটু হাসির ঝিলিক দিয়া যায়। মতির মুখখানা আজ শশীর অসাধারণ সুন্দর মনে হলো। সে ভাবিল হয়তো কুমুদ ভুল করে নাই, হয়তো সত্যই একদিন সে মতিকে রূপে গুণে অতুলনীয়া করিয়া তুলিবে। মতি চলিয়া গেলে কুমুদের এই শক্তিতে কিন্তু শশীর আর বিশ্বাস রহিল না। খনিগর্তেও হীরার মতোই বটে মতি, তাকে একদিন অনুপমা ও জ্যোতির্ময়ী করিয়া তোলাও সম্ভব, কিন্তু কুমুদ তাহা পারিবে না। ভবিষ্যতের স্বপ্ন দেখিবার প্রতিভা আছে কুমুদের, স্বপ্নকে সফল করিবার তপস্যা নাই। মতির মুখের পেলব ত্বকে দুদিনে সে দুঃখের রেখা আনিয়া দিবে। মনটা শশীর খারাপ হইয়া থাকে। কুমুদের প্রতি সে বিতৃষ্ণা বোধ করে সীমাহীন। এ কি বন্ধুর কাজ? বন্ধুর বাড়ি আসিয়া তাহার স্নেহের পাত্রীর সঙ্গে গোপনে ভালোবাসার খেলা করা? উপায় থাকিলে কুমুদকে সে তাড়াইয়া দিত। কিন্তু কুমুদের কথা শুনিয়া আর তো মনে হয় না মতির কোনো দিকে আশা ভরসা আছে। কুমুদের সম্বন্ধে মতির উৎসুক প্রশ্ন, কুমুদকে দেখিবার আশায় মতির কলিকাতা যাওয়ার আগ্রহ, সব এখন শশীর মনে পড়িতে থাকে। প্রেম, কুমুদের জন্য এতখানি প্রেম জাগিয়াছে মতির বুকে। তাছাড়া হয়তো মতির বুক ভরা প্রেমই শুধু নয়, কুমুদকে বিশ্বাস নাই। জীবনটা কুমুদের আগাগোড়া অসঙ্গতিতে পরিপূর্ণ। কি করিবে শশী ভাবিয়া পায় না। এ ব্যাপারেও তার সিদ্ধান্তই চরম। সে যদি বলে হোক, তবেই এ বিবাহ হইবে। পরাণের কাছে কথাও পাড়িতে হইবে তাহাকেই। শশীর ইচ্ছা হয়, যাই ঘটিয়া থাক কুমুদকে সে এই দণ্ডে দূর করিয়া দেয়। চিরদিনের জন্য বন্ধুত্বের অবসান হোক। কুমুদ চলিয়া যাক তাহার যাযাবর জীবনযাপনে। গাঁয়ের মেয়ে মতি থাক গাঁয়ে। চিরকাল মতি দুঃখ পাইবে জানিয়াও এ বিবাহ সে ঘটিতে দিবে কেমন করিয়া? সন্ধ্যার পর কুসুমের সঙ্গে শশী এ বিষয়ে পরামর্শ করার সুযোগ পাইল। আকাশে তখন চাঁদ উঠিয়াছিল। ঘরের চালা যে জ্যোৎস্নায় ছায়া ফেলিয়াছে, সে ছায়ায় দাঁড়াইয়া অনেক কথা বলিবার পর শশী বলিল, একটা উপায় আছে বৌ। কি উপায়? কুসুম জিজ্ঞাসা করিল। আমি মতিকে বিয়ে করতে পারি। এই উপায়? কুসুম হাসিয়া ফেলিল। শশী কিন্তু হাসিল না, বলিল, হাসির কথা নয় বৌ, কুমুদের হাতে ওকে সঁপে দিতে সত্যি আমার ভাবনা হচ্ছে। কুসুম গম্ভীর হইয়া বলিল, সে আপনি ওকে ছোট বোনটির মতো ভালোবাসেন বলে। মেয়ে বোন এদের বিয়ে দেবার সময় মানুষের এরকম ভাবনা হয়। শশী তবু বলিল, আমি যদি মতিকে বিয়ে করি? যদি করেন? যদি? তীব্র চাপা গলায় এই কথা বলিয়া কুসুম পরক্ষণেই আবার হাসিয়া ফেলিল। সংসারে অত যদি চলে না ছোটবাবু। আপনি করবেন মতিকে বিয়ে, জীবনটা আপনার নষ্ট হয়ে যাবে না? তখন শশী বলিল, কুমুদ অবশ্য একেবারে অমানুষ নয়, রোজগার পাতিও মন্দ করে না। কুসুম বলিল, মতির ভাগ্যি, ওকে কুমুদবাবুর পছন্দ হয়েছে। ওর তো গিয়ে কোনো চাষার ঘরে দুবেলা চেলা কাঠের মার খেয়ে
প্রাণটা ছুরির বেরিয়ে যেত। অনেক পুণ্যতে এমন বর জুটছে ওর। হোক তবে, তাই হোক। মতি কি বলে বউ? কি বলবে? দিন গুনছে? দিন গুনিতেছে মতি? গুনুক। কুসুমের উপর রাগে শশীর মন জ্বালা করিতে থাকে। সেদিন প্রত্যুষে তালবনে কুসুমের মধ্যে যে সরলা বালিকাকে আবিষ্কার করিয়া সে পুলকিত হইয়াছিল, আজ সে কোথায় গেল? কি পাকা বুদ্ধি কুসুমের! কি নিখুঁত কৌশলে মতির বিবাহ সম্বন্ধে সে তার মনের মোড় ঘুরাইয়া দিল। দুদিন ভাবিয়া সে যা স্থির করিতে পারে নাই, আধ ঘন্টার মধ্যে দুটো অচল যুক্তি দেখাইয়া কুসুম কত সহজে সব সমস্যার মীমাংসা করিয়া দিল। কুসুমের কাছে দাঁড়াইয়া মতির ভালো মন্দ সম্বন্ধে এমন সে নির্বিকার হইয়া উঠিল কিসে, যে অনায়াসে বলিয়া বসিল, হোক তবে, তাই হোক। তাছাড়া এসব আজ কি বলিতেছে কুসুম? এমনি চাঁদনি রাতে আপনার সঙ্গে কোথাও চলে যেতে সাধ হয় ছোটবাবু। গভীর দুঃখের সঙ্গে শশীর মনে হয় একথা কুসুমের বানানো। মতিকে পাছে সে আবার নিজে বিবাহ করিয়া কুমুদের হাত হইতে বাঁচাইতে চাই, তাই কুসুম এই মন রাখা বলিয়াছে। বলুক, সে তো কুমুদ নয়, তার জীবনে সবই অভিনয়। তবু চাঁদের আলোয় চারিদিক আজ কেমন স্বপ্ন দেখিতেছে দেখো। এ যেন বিশ্বাস করিতে ইচ্ছা হয় না। কুসুমের কুটিলতার বিষে এমনি সময় এত কষ্ট পাওয়া তাহার ভাগ্যে ছিল। কিন্তু কেন সে দাঁড়াইয়া আছে? কেন সে চলিয়া যাইতে পারে না? কে জানে, হয়তো জীবনের বিতৃষ্ণা ও আত্মগ্লানি ভরা মুহূর্তগুলির আকর্ষণ তার কাছেই এত তীব্র। কুমুদ হয়তো ছুটিয়া পালাইত, বলিয়া যাইত, তুমি গোল্লায় যাও কুসুম। অথবা হয়তো নিজের আনন্দ দিয়া এই জ্যোৎস্নার কবিতাটুকু ছাঁকিয়া লইয়া এমনি স্কুল মুহূর্তগুলিকে অপূর্ব করিয়া তুলিত। কুসুম নিঃশ্বাস ফেলিয়া বলিল, "উহ, আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোটবাবু?" শরীর শরীর, তোমার মন নাই কুসুম? আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আমাদের কাজের আরো উৎসাহ বাড়ে এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে নেবেন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। ধন্যবাদ।